আচ্ছা, ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছে ক্যালোরিমেট্রির। তুই দেখেছিস ভিডিওগুলো, আগের পার্টের ভিডিও? দেখতে হতো না, আগের পার্টটা না দেখে, বাট এই পার্টে এলে তো একটু সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, হিট অ্যান্ড ক্যালোরিমেট্রিতে আজকে যে পার্ট 2টা করবো, এটাতে বেসিক্যালি আমরা যে জায়গাটা কনসিডার করবো সেটাকে বলে চেঞ্জ অফ ফেজ। চেঞ্জ অফ ফেজ, অনেক সময় আমরা এটাকে স্টেট চেঞ্জও বলি। ঠিক আছে, তো ফেজ চেঞ্জ আর স্টেট চেঞ্জ মানে কি? মানে আমরা বেসিক্যালি আমাদের জানা আছে আমাদের 3টে স্টেট অফ ম্যাটার আছে অথবা ফেজ আছে, সেটাকে একটা সলিড, লিকুইড, গ্যাস। সো ধরো কোনো সলিড আছে অ্যাট সে 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এখান থেকে ওই সলিডটা সলিডই আছে এখনও, সে অ্যাট সে 150 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 150 ডিগ্রি সেলসিয়াসে এই সলিডটা কী হলো? এই সলিডটা মেল্ট হয়ে গেল, মেল্ট হয়ে গেল লিকুইড। কিন্তু এই যে পয়েন্টে সলিডটা মেল্ট হয়ে লিকুইড হবে সেই পয়েন্টে টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। টেম্পারেচার ইজ নট গোয়িং টু চেঞ্জ ইন দিস পয়েন্ট, ঠিক আছে। সো হিয়ার ইট উইল বি এগেন 150 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। নেক্সট ইফ উই হিট এগেন, আমরা যদি আরও হিট করি, আরও হিট করলাম, ধরো এবার লিকুইড গেল সে 270 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা, ঠিক আছে। সো এখানেও কি হচ্ছে? এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আবার আমি হিট করলাম, আরও হিট করলাম, এবার কি হবে? এবার হয়ে যাবে ভেপার। এটা কততে আসবে? এই পয়েন্টে জাস্ট লিকুইড থেকে ভেপার হয়েছে, টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, শুধু কি হয়েছে এখানে? লিকুইড থেকে ভেপার হয়েছে, সেম। আর তারপরে যদি আবার ভেপারকে হিট করো, এটা এগোতে থাকবে। এবার সলিড থেকে যখন সলিড থাকছে, মানে এখানে কী হচ্ছে? স্টেট কি চেঞ্জ হচ্ছে? ফেজ কি চেঞ্জ হচ্ছে? ফেজ চেঞ্জ হওয়া মানে কি? সলিড থেকে লিকুইড হলে ফেজ চেঞ্জ হবে, লিকুইড থেকে লিকুইড হলে ফেজ চেঞ্জ হবে না, ঠিক তো? তাহলে এখানে সলিড থেকে সলিড আছে, তাহলে এখানে কোনো ফেজ চেঞ্জ নেই, কিন্তু এখানে একটা চেঞ্জ আছে, কি? কারেক্ট, এখানে টেম্পারেচার চেঞ্জ আছে। তো যেখানে, তো আগের পার্টটা আমি হালকা হালকা রিভাইজ করে দিচ্ছি, তোর অসুবিধা হবে না। সো টেম্পারেচার যেখানে চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ মানে কি? ডেল্টা টি। ডেল্টা টি মানে টেম্পারেচার চেঞ্জ, মানে এটা মাইনাস এটা, ঠিক আছে। এটা যখন লেস নট ইজিক্যাল টু 0 হবে, মানে 0 হবে না, এটা কোনো একটা ভ্যালু হবে, তখন সেই ক্ষেত্রে এই টাইপের চেঞ্জকে আমরা বলি তোমার, অথবা এই টাইপের যে হিট যেটা ইনভলভড আছে এখানে সলিড 5 ডিগ্রি থেকে সলিড 150 ডিগ্রি, আমায় কী করতে হয়েছে? হিট দিতে হয়েছে তো নাকি? উই হ্যাভ টু গিভ হিট। তো আমাদের যে হিটটা দিতে হয়েছে, এই হিটটাকে আমরা বলে থাকি স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, তো এটাকে আমরা কিউএস দিয়ে চলো ডিনোট করব বোঝার জন্য, ঠিক আছে। কিউএস, কিউ সাবস্ক্রিপ্ট এস। এবার আমি যদি তারপরেরটাতে যাই, তারপরেরটাতেও যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো কি? সলিড থেকে লিকুইড হয়েছে, এখানে ডেল্টা টি কত? 0। এখানেও আমাকে তো হিট দিতে হবে, নাহলে তো সলিড থেকে লিকুইড হবে না। সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে ডিফারেন্স কী আছে? এক্স্যাক্ট ডিফারেন্স কি? এক্স্যাক্ট ডিফারেন্স বিটুইন সলিড, লিকুইড, গ্যাস ইজ এনার্জি, আর কিচ্ছু না। সলিডের এনার্জি লিকুইডের থেকে কম, লিকুইডের এনার্জি গ্যাসের থেকে কম। সব থেকে বেশি এনার্জি কার? গ্যাস। তাই জন্যই গ্যাস মলিকিউল এদিক ওদিক লাফালাফি করতে পারে, দৌড়দৌড়ি করতে পারে। সলিড করতে পারে? করতে পারে না, তাই জন্য একটা জায়গায় থাকে। তো এনার্জি কার বেশি? লিকুইডের বেশি। তো এখন কী হচ্ছে? সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে আমাকে ডেফিনেটলি এনার্জি, কার এনার্জি বেশি? সলিডের না লিকুইডের? তাহলে এখান থেকে এনার্জি বাড়াতে হবে, বাড়াতে হলে আমাকে এনার্জি কী করতে হবে? দিতে হবে, হ্যাঁ, সাপ্লাই করতে হবে, কারেক্ট। ইউ হ্যাভ টু সাপ্লাই এনার্জি। আচ্ছা, এখানে যে এনার্জিটা আমাদের দিতে হয়, মানে যেখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটাতে দেখো হচ্ছে না। টেম্পারেচারের যদি চেঞ্জ না হয়, তাহলে সেই হিটটাকে আমরা বলে থাকি ল্যাটেন্ট হিট। আর ল্যাটেন্ট হিটকে আমরা ডিনোট করতে পারি কিউএল দিয়ে, মানে জাস্ট করছি আমরা, তুমি অন্য কিছু দিয়েও ডিনোট করতে পারো, ডিফাইন করে দিতে হবে তখন। তাহলে এবার তোরা আরামসে বলতে পারবি যে 150 থেকে 270 যাওয়া মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না? হচ্ছে। তাহলে ডেল্টা টি নট ইজিক্যাল টু
0, তাই তো হওয়া উচিত। তো যদি ডেল্টা টি নট ইজিক্যাল টু 0 হয়, বাট টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে তো গরম হচ্ছে। তোকে যদি জিজ্ঞেস করে কোনটার এনার্জি বেশি, এটার এনার্জি বেশি না এটার এনার্জি বেশি, তুই ডেফিনেটলি বলবি স্যার এটার এনার্জি বেশি। তাহলে যদি এটার এনার্জি বেশি হয় তাহলে তোকে সাপ্লাই করতে হবে হিট, এবং এই হিটটা আর একবারে লিখে দিলাম QS, স্পেসিফিক হিট। ঠিক, তাহলে এই হিটটা কী হবে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, লাস্টেরটা হচ্ছে না, তাহলে এখানে ডেল্টা টি আমি লিখে দিতে পারি ইজিক্যাল টু 0, তার মানে এখানে যে আমাকে হিটটা দিতে হবে সেটা কী হবে, QL। এই হলো বেসিক ডিফারেন্স বিটুইন স্পেসিফিক হিট আর লেটেন্ট হিট। আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে। এবার স্পেসিফিক হিটকে আরেকটা নামে ডাকা হয়, বাট এটা তুমি না ইউজ করো না, আমি বলবো না ইউজ করতে, কারণ কোনো বইতে লেখা নেই সেইভাবে এখন অ্যাটলিস্ট। এটাকে সেন্সিবল হিট বলা হয়। কেন এটাকে সেন্সিবল হিট বলা হয়, কেন এটাকে সেন্সিবল হিট বলা হয়? কারণ কি এই হিটটা দেওয়াতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ইউ ক্যান সেন্স ইট, ইউ ক্যান সেন্স ইট বাই হেল্প অফ এ থার্মোমিটার। থার্মোমিটার ঢুকিয়ে তুমি বুঝতে পারবে যে এটা 5 ডিগ্রি, ওটা 150 ডিগ্রি। যেহেতু এটা সেন্স করা যায় বাই থার্মোমিটার, তুমি সেন্স করা মানে তোমাকে হাত ঢুকিয়ে সেন্স করতে বলছি, তুমি থার্মোমিটার দিয়ে সেন্স করো, দ্যাট ইজ দ্য ওয়ে অফ ডুইং ইট। সো যেহেতু সেন্স করা যায় এটাকে আমরা বলে থাকি সেন্সিবল হিট। কিন্তু কখনোই কিন্তু থার্মোমিটার দিয়ে তুমি এই হিটটাকে সেন্স করতে পারবে না। হিটটাকে সেন্স করতে পারবে? পারবে না। তাহলে এই হিটটাকে কিন্তু আমি সেন্সিবল হিট বলতে পারবো না। এটাকে তুমি লেটেন্ট হিট বলতে পারো, ইনসেন্সিবল হিট বলতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট জাস্ট এটা বোঝানোর জন্য আমি বললাম সেন্সিবল হিটটার মিনিংটা কি। নেক্সট আমি যাচ্ছি, দেখো এখান থেকে যখন এখানে চেঞ্জ হয়েছে, কী হয়েছে, সব তো এর মধ্যেই আছে, আমাকে আলাদা করে কিছু পড়তেই হয় না চ্যাপ্টারে, সব এইটার মধ্যেই আছে। দেখো এটার থেকে যখন এটাতে চেঞ্জ হচ্ছে, কী হয়েছে, টেম্পারেচার বেড়েছে। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো এখানে টেম্পারেচার বেড়েছে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে মলিকিউলের কী হয়, লাফালাফি শুরু করে দেয় মলিকিউল। তাহলে আমি বলবো কাইনেটিক এনার্জি বেড়েছে। যেহেতু টেম্পারেচার বেড়েছে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি বেড়েছে, বলতে পারি। তার মানে আমি কি বলতে পারি এই যে QS, যেটা QS কি কজ করেছে, কজ করেছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। হয়েছে কি হয়নি? QS কজ করেছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, নেক্সট কোথায় আছি আমি, QL। এবার QL যখন আমি QLকে নিয়ে যখন আমি বিচার করব, আমি যখন QLটাকে দেখব, তখন এখানে কি টেম্পারেচার চেঞ্জ হয়েছে? হয়নি। এবার টেম্পারেচার না চেঞ্জ হলে আমি ধরবো কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি। যদি কাইনেটিক এনার্জি চেঞ্জ না হয়, তাহলে এই যে তুমি হিট দিলে এটাতে হলো কি বোঝাই। দেখো এখানে ছিল সলিড, সলিড মানে তুমি জানো একদম ক্লোজলি প্যাকড একটা সাবস্টেন্স, অ্যান্ড এটা হলো লিকুইড, ধরো লিকুইডের আছে, ঠিক? এটা বলতে পারি আমি এটাকে সলিড, এটাকে লিকুইড। তাহলে এটা যদি সলিড হয়, এটা যদি লিকুইড হয় আরামসে, তাহলে এদের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এক্সেপ্ট, হ্যাঁ তুমি বলবে স্যার এরা কাছাকাছি আছে, ওরা দূরে দূরে গেছে, কারেক্ট। বাট একটু যদি ভেতরে যাই, তাহলে এরা কেন কাছাকাছি আছে, এরা কেন দূরে দূরে গেছে? এরা কাছাকাছি কেন ছিল, হোয়াট ইজ দ্য রিজন? পড়েছো ক্লাস 8, 7, আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ, ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, পড়েছো না 7, 8-এ ছিল। তার মানে দূরে দূরে গেছে মানে ফোর্স অফ অ্যাট্রাকশন কমানো হয়েছে। দূরে দূরে গেছে মানে এখান থেকে এখানে গেছো মানে কি হয়েছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে, ঠিক? এই ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা ফোর্স, যে কোনো ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টকে গুণ করে দিলে আমি পেয়ে যাবো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ এ টাইপ অফ এনার্জি। ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন, এটার সঙ্গে কোন এনার্জিটা অ্যাসোসিয়েটেড তোমাকে জানতে হবে। যেমনি এখানে আমি বললাম টেম্পারেচারের সঙ্গে কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড, সেমনি ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো পোটেনশিয়াল এনার্জি। বুঝিয়ে দিচ্ছি কেন। পোটেনশিয়াল এনার্জির আমি যদি ডেফিনেশন দেখি, যেটা আমরা পড়েছি আমাদের কোন চ্যাপ্টারে, ওটা ওয়ার্ক পাওয়ার এনার্জি। আমি যদি ডেফিনেশন দেখি, ডেফিনেশনে কী বলা হয়, বাই দ্য ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন। ডাজ দিস নট মিন পজিশন অর কনফিগারেশন? এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাওয়াতে, কমে গেছে, হ্যাঁ কমে গেছে, কমে যাওয়াতে এদের পজিশনগুলো একটু অন্য জায়গায় চলে এসছে, এদের মধ্যে স্পেস ক্রিয়েট হয়েছে। সো এটা কেন হলো? ডিউ টু পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বাড়িয়েছো তুমি, বুঝতে পারছো? কী বাড়িয়েছো? পোটেনশিয়াল এনার্জি। তাহলে যখন তুমি QL দিচ্ছ, সেটা কী কজ করছে? QL কজ কী করছে? ইনক্রিজ ইন
পোটেনশিয়াল ইউ দিয়ে ডিনোট করা হয় পোটেনশিয়াল এনার্জিকে, ঠিক আছে? কারণ কি এর পজিশন কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন চেঞ্জ হয়ে যাওয়াতে কমাতে আমার পজিশন কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি এগুলো তোরা জানিস আমি জাস্ট একবার বলে দিচ্ছি। এই প্রসেসটা যেখানে একটা সিঙ্গেল টেম্পারেচারে, কি টেম্পারেচারে? একটা সিঙ্গেল টেম্পারেচারে, আমি আরেকবার এটা আঁকি সুবিধা হবে, পুরোটা আঁকতে হবে না, ছোটো ছোটো করে। দেখো ভালো করে, ঠিক আছে? একটা ধরো আমি আইস নিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টেম্পারেচারগুলো রিলেট করতে পারবে। সো আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, তোমরা ভালো মতো জানো আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস কী হবে। তুমি যদি এর মধ্যে হিট দাও তাহলে এখানে ফার্স্টে হবে ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি এটা, নোন টু আস। যখন আইস থেকে ওয়াটার হয় এই প্রসেসটাকে আমরা কি বলি? মেল্টিং। এর আর একটা নাম আছে, অনেক সময় এটাকে কি বলা হয়? ফিউশন। দুটোই অ্যাপ্লাই করা হয়, কোনো অসুবিধা নেই। আবার ওয়াটার থেকে যখন আইস হয় এটাকে আমরা বলি ফ্রিজিং, তুমি সলিডিফিকেশনও বলে অনেক সময়। তো আমাদের জানা, তাই তো? কিছু নেই এটার মধ্যে, এটা পড়ছি কেন? দেখো এই যে মেল্টিং আর ফিউশন অথবা ফ্রিজিং, এটা যেটা অকার করে, এই দুটো, এই পুরো প্রসেসটা occurs at a কি হবে? specific temperature, at a specific temperature. If pressure is constant, হঠাৎ করে এরকম ব্যাপার চলে এলো কেন? প্রেশার ইজ কনস্ট্যান্ট। এবং এর সাথে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল। এই যে আমরা বলি ফ্রিজিং পয়েন্টের, যখন আমরা ডেফিনেশন পড়েছি, ছোটোবেলা পড়েছি না ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন, ইট ইজ এ পার্টিকুলার টেম্পারেচার অ্যাট হুইচ সলিড মুভস টু লিকুইড স্টেট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, ওই টেম্পারেচারটাকে আমরা ফ্রিজিং পয়েন্ট বলি। সো দ্যাট ফ্রিজিং পয়েন্ট অর বয়লিং পয়েন্টে যদি ধরো, ঠিক আছে? আচ্ছা, এটা যখন করছি বয়লিংটাও করে নিই, ঠিক আছে? তারপর ওটাতে আসছে, কারণ সেম জিনিসই হবে, আলাদা তো কিছু হবে না। সো ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার বয়েল হবে, চলো লিখি বয়লিং, ঠিক আছে? বয়েল হয়ে কী হবে? ভেপার লিখলাম, হ্যাঁ ভেপার হবে, ওয়াটার ভেপার। সেটা কততে হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বয়লিংয়ের আর একটা নাম আছে, কি আছে? ভেপোরাইজেশন। দেখো বয়লিংয়ের আর একটা নাম হলো ভেপোরাইজেশন। আর ভেপার থেকে যখন ওয়াটার হবে তখন কি হবে? কনডেনসেশন। আর একটা নামও লিখতে পারো, সেটা হচ্ছে হলো, বলে দিচ্ছি তারা, লিকুইফ্যাকশন, ঠিক আছে? এটাও লিখতে পারো, এটাও কারেক্ট, দুটোই হতে পারে, ঠিক আছে? একটা হলো কনডেনসেশন আর একটা হলো লিকুইফ্যাকশন। এবার তাহলে এটা যেমনি এটার জন্য ট্রু, এই যে ইফ দ্য প্রেশার ইজ কনস্ট্যান্ট, এটা কিন্তু এটার জন্যও ট্রু, যে ইট অকার্স অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার ইফ দ্য প্রেশার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে প্রেশার চেঞ্জ হলে বয়লিং পয়েন্ট চেঞ্জ হবে, প্রেশার চেঞ্জ হলে ফ্রিজিং পয়েন্টও চেঞ্জ হবে। এবার কীভাবে কী হবে আমরা পরে দেখবো, চেঞ্জ হবে, ব্যাস আপাতত এটুকু থাক। এবার আমি যে জায়গাটা আসছিলাম, এই যে কথাটা আমরা বলি, there is a specific temperature at which boiling and freezing occurs, this is only applicable for a pure component. Freezing point or melting point, যা খুশি লেখো, and boiling point is কি বলবো, is a specific temperature, এই কথাটা তোমরা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? বোঝা যাচ্ছে তো? স্পেসিফিক টেম্পারেচার 100 ডিগ্রিতেই হয় না? হ্যাঁ, চলো প্রেশার কনস্ট্যান্ট আছে, 100 ডিগ্রিতেই হয়। এরকম তো হবে না যে 90 থেকে শুরু করবো আর 110-এ গিয়ে শেষ হবে, এরকম কি হবে? হবে না তো, যা হবে 100তেই হবে, তাই তো? ক্লিয়ার? তো এটাই আমি বলছি স্পেসিফিক টেম্পারেচার, যে 100 ডিগ্রিতেই হবে, 90 থেকে শুরু করে 110 এরকম কিছু হবে না। However, this is only true for
পিওর কম্পোনেন্টস। মানে আমি যখন এখন কথা বলছি আমি আইস অথবা ওয়াটার নিয়ে কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট H2O। কালকে তুমি গ্লুকোজ নিয়ে কথা বলতে পারো, ইউ উইল টক অ্যাবাউট গ্লুকোজ। কালকে আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলি, উইল টক অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড। বাট আমি যদি এয়ার নিয়ে কথা বলি, দেন হোয়াট হ্যাপেন্স? এয়ারেরও তো একটা বয়েলিং পয়েন্ট হবে, মানে লিকুইড এয়ার থেকে যখন ভেপার এয়ার হয়েছে, হবে না? কিন্তু এয়ার কি? এয়ার তো একটা মিক্সচার। এবার ওয়াটার কি? ওয়াটার তোমরা পড়েছো না, এলিমেন্টস, কম্পাউন্ডস অ্যান্ড মিক্সচার। সেখানে দেখো পড়ানো হতো এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস আর পিওর কম্পোনেন্ট। মিক্সচার কিন্তু পিওর না। মিক্সচার তো, মিক্সচার ক্যান বি লাইক কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে একটা মিক্সচার হতে পারে, হতে পারে। সো এয়ার যেহেতু মিক্সচার, তাহলে এয়ারের বয়েলিং পয়েন্টটা কে ডিসাইড করবে? অক্সিজেন ডিসাইড করবে, নাইট্রোজেন ডিসাইড করবে। চলো কার্বন ডাইঅক্সাইড ওই টেম্পারেচারে থাকবেই না, তাই জন্য ওটা বাদ দিলাম। আর্গান থাকবে, আর্গান ডিসাইড করবে। তিনজন মিলে ডিসাইড করবে আমার এয়ারের বয়েলিং পয়েন্ট কী হবে। তিনজন মিলে একটা বয়েলিং পয়েন্ট ডিসাইড করতেই পারবে না, পসিবলই না। কেন পসিবল না? দেখো তুমি যদি পিওর নাইট্রোজেনের বয়েলিং পয়েন্ট দেখো, তাহলে দ্যাট ইজ অ্যারাউন্ড -195.8 ডিগ্রি সেলসিয়াস। চলো -196। পিওর অক্সিজেনের বয়েলিং পয়েন্ট ইজ -183 ডিগ্রি সেলসিয়াস। আর্গানের মেবি তার মাঝামাঝি কোনো একটা কিছু হবে, ঠিক আছে, মনে নেই আমার এখন, লেখার দরকার নেই, এগুলো মনে রাখার কোনো দরকারই নেই। তো নাইট্রোজেন বলবে আমি তো বেরিয়ে যাবো কততে, -196-এ। অক্সিজেন বলবে না বাবা, -196-এ তো আমি বেরোতে পারবো না, আমার তো -183-তে বেরোতে হয়। এবার এটা তো একসাথে আছে। যখনই মিক্স হয়ে যাচ্ছে তখন না নাইট্রোজেন বয়েল হবে -196-এ, না অক্সিজেন বয়েল হবে -183-তে। দে উইল হ্যাভ এ রেঞ্জ, বাট দ্যাট রেঞ্জ ওন্ট বি, মানে নেসেসারি তোর এরকম মনে হতে পারে স্যার নাইট্রোজেনের -196, অক্সিজেনের -183, তাহলে -196 থেকে শুরু করে -183 অবধি হবে না, তা হবে না। বয়েলিং ক্যান অকার অ্যাট এ সে টেম্পারেচার -190 থেকে -184। ওই রেঞ্জের মধ্যে আর একটা ছোটো রেঞ্জ তৈরি হয়। তো সেই রেঞ্জটা কি? ওদের কোনো বয়েলিং পয়েন্টই হয় না, মিক্সচারদের হয় রেঞ্জ। বয়েলিং পয়েন্ট কখন হবে? যখন কোনো পিওর কম্পোনেন্ট থাকবে, ফিক্সড। বাট এখানে বয়েলিং পয়েন্ট হয় না, এখানে একটা রেঞ্জ থাকে, ঠিক আছে? রেঞ্জ কীরকম? ধরো আমি দেখাচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা ধরো একটু বড়ো টেম্পারেচার দিয়ে দেখাই, আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কোনো একটা ইমপিওর সাবস্টেন্স অথবা মিক্সচার, তার বয়েলিং শুরু হয় 30 ডিগ্রি সেলসিয়াসে আর বয়েলিং কমপ্লিট হয় সে 32 ডিগ্রি সেলসিয়াসে, হতে পারে? পসিবল। আচ্ছা, এই যে পয়েন্টটা, এখান থেকে এখানে কি আছে? এর তলায় কী থাকবে? লিকুইড থাকবে না ভেপার থাকবে বলো? 30-র তলায় কী থাকবে? লিকুইড থাকবে না ভেপার থাকবে? আমি বলছি কোনো একটা মিক্সচারের বয়েল করা শুরু হচ্ছে কত টেম্পারেচারে? 30-তে, আর 32-তে গিয়ে সব ভেপার হয়ে যাচ্ছে। তাহলে 30-র তলার টেম্পারেচারে কী থাকবে? লিকুইড থাকবে। তাহলে এখানে তো পুরো লিকুইড আছে। যেই 30 হবে টুক করে একটা বাবেল তৈরি করবে, হবে তো? তাহলে 30 হলেই টুকটুক করে কী হবে? বাবেল তৈরি করবে, টুকটুক করে আস্তে আস্তে বাবেল তৈরি করবে। এই 30 ডিগ্রির যে লাইনটা আছে, 30 ডিগ্রি সেলসিয়াস যেটা এখানে লিখি, এটাতে যেহেতু ফার্স্ট কী তৈরি হবে? বাবেল, তাই জন্য এটার নাম বাবেল পয়েন্ট। ঠিক আছে? এবার কোশ্চেন তাহলে এটা কী হবে? এখানে তো সব বাবেল হয়ে যাবে, কারেক্ট। এখানে আসে কী হবে? সব বাবেল হয়ে যাবে, আর কোনো লিকুইডের চিহ্ন থাকবে না। 30 থেকে 32-র মধ্যে কী হবে? এখানে হবে, দেখো এখানে ফার্স্ট বাবেল তৈরি হওয়া শুরু হয়েছে, কিন্তু সবাই তো বাবেল তৈরি হবে না। সবাই বাবেল কোথায় হবে? 32-তে। এই মাঝখানে থাকবে লিকুইড প্লাস ভেপার মিক্সচার। লিকুইডও থাকবে, ভেপারও থাকবে, একসাথে কোএক্সিস্ট করবে, কোনো সমস্যা নেই। এই টেম্পারেচার এসে যাওয়ার পরে সবাই কী হয়ে যাবে? ভেপার। এবার যখন এটার একটা নাম দেওয়া হয়েছে, তুমি ডেফিনেটলি ভাববে তাহলে এটারও তো একটা নাম হবে, মানে খুব স্বাভাবিক। একটা নাম হয়েছে মানে উপরের মালটারও একটা নাম তো হবেই, ডেফিনেটলি নাম হবে। দেখাচ্ছি, উপরেরটার নামকরণ করতে গেলে আমাকে একটু উপর থেকে ভাবতে হবে, অসুবিধা নেই, ভেবে নেবো। আর একবার আঁকতে হবে, ডায়াগ্রামটা আর একবার আঁকো, হয়ে যাবে। 32 ডিগ্রি সেলসিয়াস,
এটা 30 ডিগ্রি সেলসিয়াস। আমি এটার নাম করবো, এটার নাম তো জেনে গেছো, এটার নাম কি? বাবেল পয়েন্ট। এখানে কি আছে? 32 উপরে ভেপার না লিকুইড? চল ভেপার ভেপার সব ঠিক আছে, ভেপার সব ঠিক আছে। আচ্ছা, যেই এবার তুমি ভেপারটাকে কুল করছো, উল্টো ভাবো, এখন কি করছিলে? লিকুইডকে গরম করছিলে, এবার ভেপারকে কি করছো? কুল করছো, কুল করছো, কুল করছো, কুল করছো। ভেপারকে কুল করলে কি হয়? লিকুইড হয়। এখানে তৈরি হবে ফার্স্ট ড্রপ অফ লিকুইড। ফার্স্ট ড্রপ অফ লিকুইড কোথায়? এখানে ফার্স্ট ড্রপ অফ লিকুইড। এটা আমাদের ন্যাচারাল ফেনামেনাতে এটা দেখা যায় যখন কুয়াশা থেকে পড়ে, ফার্স্ট ড্রপ মানে ক্লাউড থেকে যখন ফার্স্ট ড্রপ পড়ে ভোরবেলার দিকে, ওটাকে আমরা বলি ডিউ, তাই বলি তো। তাই জন্য এটার নাম হলো ডিউ পয়েন্ট, আর এটার নাম কি ছিল? বাবেল পয়েন্ট। তাহলে যদি মিক্সচার হয় তাহলে কি হয়? দেয়ার ইজ নো বয়েলিং পয়েন্ট, ডিউ পয়েন্ট অ্যান্ড বাবেল পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, কুলিংয়ের সময় যখন আস্তে আস্তে এখানে কি হচ্ছে? প্রথম ডিউ ফর্ম হচ্ছে, লিকুইড হলো, এখানে একটু লিকুইড আছে, তাহলে এখানে কি হবে? লিকুইড প্লাস ভেপার মিক্সচার হবে, একই। এখান থেকে যখন আসবে 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 এখানে গিয়ে কি হবে? সব লিকুইড হয়ে যাবে, এই পয়েন্টে গিয়ে সব লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, বাট নেমিংটা এইভাবে করা হয়েছে। থিঙ্কিং বিহাইন্ড দ্য নেমিং ইজ একবার নিচ থেকে উপরে উঠেছে, একবার উপর থেকে নিচে উঠেছে, নিচে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো আমাদের। এবার দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রেশার কনস্ট্যান্ট থাকতে হবে। প্রেশার যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কী হবে? আমার প্রেশার কনস্ট্যান্ট না থাকলে কী হবে? তাহলে বয়েলিং পয়েন্ট এক জায়গায় থাকবে না, অথবা ফ্রিজিং পয়েন্ট এক জায়গায় থাকবে না। এবার তোমাকে না একটু মাথায় রাখতে হবে, এই জায়গাটা একটুখানি রিমেম্বারের ব্যাপার আছে। এখন যেটা পড়বো এটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দেখো, দেয়ার আর টু কাইন্ডস অফ সাবস্ট্যান্সেস, এটা আগে মাথায় গুজে নাও। একটা হলো ফ্রিজিংয়ের ক্ষেত্রে ঝামেলা, বয়েলিংয়ে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ঝামেলা ফ্রিজিংয়ে। একটা তোমরা জানো, ওয়াটার ধরো, তোমরা পড়েছো ওয়াটারের অ্যানামালাস এক্সপ্যানশন হয়, পড়েছো না? অ্যানামালাস এক্সপ্যানশন হয়। তো 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার কী হয়? হওয়া উচিত এক্সপ্যান্ড, হয় কন্ট্রাকশন। 4 থেকে 0-তে টেম্পারেচার কমলে হওয়া উচিত কি? কন্ট্র্যাক্ট, হয় এক্সপ্যানশন। তাই জন্য আইসের ভলিউম ওয়াটারের থেকে বেশি হয়, আইসের ভলিউম ওয়াটারের থেকে বেশি হয়, আইসের ডেন্সিটি ওয়াটারের থেকে বেশি হয়। আইসের ডেন্সিটি ওয়াটারের থেকে, আইস জলে ভাসে, আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে আইসের ডেন্সিটি জলের থেকে কম হয়। ঠিক, ডেন্সিটি কেন কম হয়? একটু ভাবো, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আস্তে আস্তে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাচ্ছি, আইসের দিকে যাচ্ছি, তখন কি হবে? তখন আইসের হওয়া উচিত কি? আগে ভাবো, হওয়া উচিত কি? কন্ট্রাক্ট হওয়া উচিত না এক্সপ্যান্ড হওয়া উচিত? টেম্পারেচার কমলে কি হয়? ছোটা होता है, बड़ा होना चाहिए। टेम्परेचर कम करने से क्या होना चाहिए? नॉर्मली एक्सपेंड होना चाहिए, टेम्परेचर कम करने से। टेम्परेचर कम करेंगे 4 डिग्री से 0 डिग्री, क्या होगा? हाँ, श्रिंक होगा, कॉन्ट्रैक्ट होगा। लेकिन आइस के या वाटर के केस में इस रेंज में कॉन्ट्रैक्ट होता है, एनामालास एक्सपेंशन होता है। सो इन दैट केस ये कॉन्ट्रैक्ट नहीं होगा, ये क्या होगा? एक्सपेंड होगा। ওটা কী হবে? ভলিউমটা বাড়বে। কিসে? আইসে মানে ওয়াটারে কেসে। কখন থেকে কখন? 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে নর্মালি কী হওয়া উচিত? নর্মালি কী হওয়া উচিত? কন্ট্র্যাক্ট হওয়া উচিত। কেন? আমরা জানি টেম্পারেচার কমলে ভলিউম কমে, এটা আমরা জানি। ঠিক, কিন্তু ওয়াটার কি করে? ওয়াটারের টেম্পারেচার যদি এই রেঞ্জে কমে, এই রেঞ্জে, আবারও বলছি এই রেঞ্জে, তাহলে কিন্তু ভলিউম কি হবে? ভলিউম বাড়বে। হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম। মাস কি চেঞ্জ হচ্ছে? হাউ ক্যান মাস চেঞ্জ? টেম্পারেচার কম করলে মাস থোড়ি চেঞ্জ হবে, মাস তো সেম থাকবে, ভলিউম বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, যদি ভলিউম বাড়ে
তাহলে ডেন্সিটি কী হবে? वॉल्यूम बढ़ले डेंसिटी हाँ कैसे इंक्रीज करेगा? हाँ डिक्रीज, करेक्ट, थैंक यू, डिक्रीज। এই জন্যই তো আইসের ডেন্সিটি লেস দেন ওয়াটার। এবার ক্লিয়ার হলো? তাই জন্য আইস কী করছে? ফ্লোট করছে। এই ঘটনাগুলো কোন কেসে ঘটছে? যে কেসে সব অ্যানামালাস ফ্যানামালাস ঝামেলাগুলো আছে সেখানে, তো ওয়াটারের কেসে ঘটছে আমরা জানি। বাট নর্মালি কি এটা হওয়া উচিত? নর্মালি হওয়া উচিত? হওয়া উচিত না। তাহলে আগে আমরা নর্মাল কেসটা পড়ব। নর্মাল কেসটা কী হবে? প্রেশার তুমি যত বাড়াবে, নর্মাল কেস, ঠিক আছে, প্রেশার যত বাড়াবে তত বয়েলিং পয়েন্ট কী করে তুমি মনে রাখবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এরপরে অনেকগুলো আমি কেস করবো, তো আমি ব্যাপারটাকে এমনভাবে সাজিয়ে দিচ্ছি যাতে তোমার মনে রাখতে অসুবিধা না, কারণ আলটিমেটলি ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ঠিক আছে, দেখো এই জিনিসটা লেখো সাইডে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এটা মনে থাকবে, এটা একটা ফ্রেজ হিসেবে মনে রাখবে, ফ্রেজ হিসেবে, ঠিক আছে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এটা কার জন্য ট্রু বলো তো? একমাত্র ওয়াটার। এটা কার জন্য বানানো হয়েছে? ওয়াটারের জন্য বানানো হয়েছে। তাহলে ওয়াটারে যদি প্রেশার বাড়াই, কী বাড়াচ্ছে বাড়ছে ভুলে যাও, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কমা উচিত না বাড়া উচিত? ডিপ্রেশন মানে কি? কমা উচিত, ওয়াটারে কমা উচিত, কিন্তু ওয়াটার তো অ্যানামালাস ফ্রিজিংয়ের কেসে। তাহলে নর্মালি কী হবে? ফ্রিজিং পয়েন্ট, নর্মালি ফ্রিজিং পয়েন্ট কী হবে? ওয়াটারের কেসে কী হওয়া উচিত? কমা উচিত। ওয়াটারের কেসে কমা উচিত, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কমা উচিত, এটা মনে রাখতে হবে, ঠিক? তাহলে অন্য কেসে কী হওয়া উচিত? হ্যাঁ একদম বাড়বে, ফ্রিজিং পয়েন্ট বাড়বে নর্মাল কেসে। ওয়াটার আর বলতে হবে আমাকে ওয়াটারে বাড়বে কি কমবে? ওয়াটার কি আমাকে বলতে হবে ওয়াটারে বাড়বে কি কমবে? ওয়াটারের কেসে কি আমাকে বলতে হবে ওয়াটারে বাড়বে না কমবে? কেন, ওটা তো হয়েই গেছে, গল্প শেষ। গল্প তো শুধু এইটুকু জানাচ্ছিল। এই অ্যানামালাস এক্সপেনশনটা কখন হচ্ছে? ওই ফ্রিজিংয়ের ওখানে গিয়ে। বয়েলিংয়ে তো এসব গল্প নেই। তো বয়েলিং পয়েন্টের জন্য কিছু মনেই রাখতে হবে না তোমার, ঠিক আছে? বয়েলিং পয়েন্টের জন্য এটাই হবে, প্রেশার বাড়লে এলিভেশন, বয়েলিং পয়েন্ট বাড়ে। আরামসে চোখ বন্ধ, কোনো টেনশন। প্রবলেম কোথায়? আর কোনো জায়গায় কোনো ঝামেলা নেই, সব জায়গায় এটা ম্যাচ করে যাবে। নেক্সট, ইম্পিউরিটি। ইম্পিউরিটি যদি বাড়ে, প্রেশারের কেসে সব আছে, কারণ প্রেশার এক্সপ্যানশন তোমার কন্ট্রাকশনে একটা এফেক্ট ফেলে। ইম্পিউরিটি তো সব ইম্পিউরিটি কেসে তো নেই। ইম্পিউরিটি বাড়লে ফ্রিজিং পয়েন্ট কমবে, গল্প শেষ। মানে তোমায় কী মনে রাখতে হচ্ছে? শুধু একটা জায়গা, এটা মনে রাখবে এই ফ্রেজটা, আর সাথে শুধু একটা জায়গা মাথায় রাখবে যে নর্মাল কেসে এই ফ্রিজিং পয়েন্টটার কেস প্রেশারের কেসে ম্যাচ করবে না, উল্টো হবে, ব্যাস মনে থাকবে তো? এই ফ্রেজটুকু করে রাখবে, তাহলে তোমার আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? এখানে বইতে হাজার কিছু লেখা আছে, অত কিছু দরকার নেই, এইটুকুই দরকার। পুছে দিলাম এটা, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা ডিফাইন করব লেটেন্ট হিটটাকে, এবং সে যে নিউমারিক্যালের জন্য আমার যে ফর্মুলাটা লাগবে সেটা আমি আস্তে আস্তে করে করবো। আমরা কিছুক্ষণ আগে পড়লাম লেটেন্ট হিট বলে একটা হিট হয়, যেটাকে আমরা QL দিয়ে ডিনোট করেছি, তাই তো?
এটাকে আমরা বলি লেটেন্ট হিট। লেটেন্ট হিট। ওকে, ভেরি গুড। নাও হাউ ইট ইজ ডিফাইন্ড? ইট ইজ ডিফাইন্ড মাস ইন্টু ক্যাপিটাল এ। ঠিক আছে, এবার যদি স্পেসিফিক হিটটা আমি জাস্ট রিভাইজ করার জন্য করছি, স্পেসিফিক হিটটা কী ছিল? কিউএস এম স্মল সি ডেল্টা টি, তাই তো? এটা ছিল স্পেসিফিক হিট। এবার ওখানে তো টেম্পারেচার ছিল, চেঞ্জ ছিল, এখানে কোনো চেঞ্জ নেই টেম্পারেচার চেঞ্জ। এটা শুধুমাত্র ডিপেন্ড করবে তোমার মাসের উপরে, শুধু ডিপেন্ড করবে কিসের উপর? কতটা হিট লাগবে। ধরো তুমি 1 কেজি গরম জল ব্যবহার করছো, তাহলে তোমার ধরো হিট লাগছে 5 কিলো জুল, কথার কথা আমি বলছি। তাহলে তোমার 10 কেজি করতে গেলে 50 কিলো জুল লাগবে, 50 কিলো জুল একটু গো ফর। ঠিক আছে, সো কিউএল ইজ ইকাল টু এম ইন্টু এল। এখান থেকে তুমি একটা জিনিস পাচ্ছ, সেটা হলো এল। এলটা কী তাহলে? কিউএল বাই এম। তাহলে এলটাকে যদি আমরা নিজেদের মতো করে ডিফাইন করি, বই ফই দেখতে হবে না, নিজেদের মতো করে যদি ডিফাইন করি, কারণ ডেফিনেশন অ্যাকচুয়ালি অরিজিনালি জানো তো কি বেশ কিছু ডেফিনেশন হয়, সেটা মুখস্থ করার কোনো দরকারই নেই, তোমার ফর্মুলা থেকে ডেফিনেশন চলে আসবে। ঠিক আছে, এটা এখানে দেখো এই কেসটা, এটা তুমি জানো তো এটা কি? কি হিট? লেটেন্ট হিট। লেটেন্ট হিট কী কাজে লাগে? ফেস চেঞ্জ করতে কাজে লাগে। ঠিক, তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো, হিট required to change phase, to change from one phase to another, from one phase to another, মানে চেঞ্জ করতে হচ্ছে এক ফেজ থেকে একটা। এটাই তো সেই হিটটা, নাকি না? এটা যখন তুমি মাস দিয়ে ডিভাইড করে দিচ্ছ, তার মানে কি হচ্ছে? পার ইউনিট মাস। ফর ইউনিট মাস অফ এ সাবস্ট্যান্স, ঠিক? এবার দেখো, এটা তো তোমরা জানো যে কিছুক্ষণ আগেই পড়লে, বয়েলিং পয়েন্ট হোক কি মেল্টিং পয়েন্ট হোক, ইট ইজ ডিপেন্ডেন্ট অন প্রেশার। চলো, ইম্পিউরিটি থাকবে, এটা তো অল দ্য টাইম থাকবে না, আমি জানি। ঠিক আছে, ইম্পিউরিটি খুব কম কেসেই থাকবে, সেটা তোমাকে বলে দেবে। বাট প্রেশার যদি এখন 1 অ্যাটমসফিয়ার আছে, কালকে 1.001 হতেই পারে, চেঞ্জ হতে পারে প্রেশার এদিক ওদিক। কী অ্যাটমসফিয়ারে তুমি করছো তার উপর ডিপেন্ড করো এক্সপেরিমেন্টটা। তাহলে এটাও তুমি লিখবে ডেফিনেটলি অ্যাট এ, ধরো এটা যদি আমি ডিফাইনই করি, আমি লিখবো অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার। কারণ আমি যখন স্পেসিফিক লেটেন্ট হিট বার করবো, আমি ধরো একটা টেবিল বানাবো স্পেসিফিক লেটেন্ট হিটের, আমি অ্যাটমসফিয়ারিক প্রেশারেই বানাবো। আমার ওইটা দেখে তো সবাই লোকজন কাজ করবে। আমি 2 অ্যাটমসফিয়ারে বানিয়ে করবো কি? ওরা দিয়ে কেউ কাজ করতে পারবে? করতে পারবে না। আমি 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারেই টোটাল আমার এক্সপেরিমেন্ট করে বার করবো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ডেফিনেশন। এখনও পর্যন্ত বলিনি এটা কি, বলে দিচ্ছি, অসুবিধা নেই। এটা বেসিক্যালি হিট রিকোয়ার্ড পার ইউনিট মাস, মানে 1 ইউনিট মাসের জন্য কতটা হিট লাগবে। উপরেরটা কি? লেটেন্ট হিট, কতটা লেটেন্ট হিট লাগবে। যখন এই পার ইউনিট কথাটা আসছে, পার ইউনিট মাস হতে পারে, কোনো সময় পার ইউনিট অন্য কিছুও হতে পারে, তখন আমরা এই জায়গাটাকে লিখি, এটাকে কি লিখি? লেটেন্ট হিট ছিল, লেটেন্ট হিটই থাকবে, ওটা কোনো অসুবিধা নেই। তার আগে আমরা লিখব স্পেসিফিক, কারণ এরকম তোমরা পরে অনেক সময় পাবে। আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এটার উপরে, যেখানে আমরা স্পেসিফিক ইউজ করি। এটাকে লিখে নাও, আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা পড়েছো, ক্যাপিটাল সি ইজ ইকাল টু এম ইন্টু স্মল সি, পড়েছো? এখান থেকে তুমি লিখতে পারো স্মল সি ইজ ইকাল টু ক্যাপিটাল সি বাই এম। এটার নাম ছিল হিট ক্যাপাসিটি, ছিল তো? তাহলে এটার নাম কি হবে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, পার ইউনিট মাস তো, ঠিক তো নাকি না? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর একটা জায়গা দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে পারো, আচ্ছা স্যার এটা কি? এটা ডেন্সিটি, এটা ডেন্সিটি। ধরো আমি একটা কিছু ডিফাইন করলাম, আমি নিজে থেকে করলাম, ঠিক আছে, নিজে থেকে করলাম, এটা এক্স, অ্যান্ড দ্যাট এক্স ইজ ইকাল টু 1/ρ। ঠিক আছে, তাহলে 1/ρ এর ফর্মুলা কী হবে? ভি বাই এম। এটা কি? ভলিউম পার ইউনিট মাস, তাহলে এটার নাম কী হবে? স্পেসিফিক ভলিউম। অসুবিধা নেই কোনো।
ভলিউম পার ইউনিট মাস, স্পেসিফিক ভলিউম, কোনো সমস্যা নেই, আরামসে লিখতে পারো। মিটার কিউব পার কেজি ইজ অ্যাকচুয়ালি ইউনিট অফ স্পেসিফিক ভলিউম, ঠিক আছে। সো তুমি স্পেসিফিকটা মানে কেন ইউজ হচ্ছে, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট নমেনক্লেচার, সেটা তোমার জানা দরকার, সেই জন্য করালাম, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম এটা। ফর্মুলাটা ক্লিয়ার হলো তাহলে আমাদের কাছে। ফর্মুলা থেকে আরও কয়েকটা জিনিস আমায় ক্লিয়ার করতে হবে, যেমনি ইউনিট আমায় ক্লিয়ার করতে হবে, তারপরে আইসের স্পেসিফিক লেটেন্ট হিট কত এটা আমাকে ক্লিয়ার করতে হবে। আর বয়েলিংয়েরও একটা স্পেসিফিক লেটেন্ট হিট হবে বয়েলিংয়ের, বাট ওয়াটারের স্পেসিফিক লেটেন্ট হিট অন বয়েলিং ইজ নট এ পার্ট অফ ক্লাস 10th ICSE সিলেবাস, ঠিক আছে। তাই জন্য ওটাতে আমরা যাবো না, আমরা শুধু আইসটা, বাট ওটার একটা কিছু হবে 2 2 6 7 এরকম কিছু একটা আছে, ঠিক আছে, তো অনেক বড়। আমরা দেখো আমরা কী করছি, আমরা শুরু করছি এবার। আমরা জানি L ইজ ইকাল টু, আমরা শিখে গেছি এটা QL/M। এটা যদি ইউনিট বার করতে হয়, এটার ইউনিট কি বলো, ইউনিট কি, হিটের ইউনিট জুল, তাই তো, মাসের ইউনিট কেজি, তাহলে এটার ইউনিট কী হবে, জুল পার কেজি, তাহলে এটার ইউনিট হলো জুল পার কেজি। অনেক সময়তে এটাকে জুল পার গ্রামও লেখা হয়। চলো, মিক্সচার অফ SI অ্যান্ড CGS ইউনিট হতে পারে, এটাকে ক্যালোরি পার গ্রাম লেখা হয়। অনলি এটা বলতে পারে দিস ব্রিটিশ ইউনিট, তার সাথে তোমার কি অ্যাড করে দিয়েছে গ্রাম CGS ইউনিট, তো মিক্সচার হতে পারে, কোনো অসুবিধা নেই, হিটে অ্যালাউড মিক্সচার। তো ধরো আইসের যদি বলো, ঠিক আছে, লেটেন্ট হিট অফ আইস সেটা হচ্ছে হলো 80 ক্যালোরি পার গ্রাম। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে হলো মানে আমরা যারা ইউজ করেছি অন্যান্য কাজে আইসের তোমার লেটেন্ট হিট, ধরো বিভিন্ন অঙ্কে হোক কিংবা অন্য কাজে হোক, যে অনেকে অনেক জায়গায় ইউজ করে, এটা যখন ইউজ করে না, সব থেকে বেশি মানুষের মনে থাকে কিন্তু এইটাই, SI ইউনিটটা মনে থাকে না, কারণ ইন মোস্ট কেসেস এখনও এটা ইউজ হয়। এরকম অনেক কিছু ইউনিট আছে, ধরো বাড়িতে এসি রয়েছে যাদের, তো তারা কি করতে পারে, এসিতে দেখবে এসি যখন কিনতে যায় কত টনের এসি লাগবে। এবার আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা মানে কাউকে ছোটো করে বলছি না, বাট মোস্টলি, ঠিক আছে, মোস্টলি আমি বলছি, এই কত টনটা কী জিনিস 100 জনের মধ্যে 99 জন জানে না, 99% জানে না, 1% ডেফিনেটলি জানে। আমি না জানাটা দোষ নয়, কিন্তু আমি এটা বলছি না জানাটা দোষ নয়, নাই জানতে হবে, সব কিছু সবার জানতে হবে। আমি যদি একটা পারফিউম কিনতে যাই, আমার পারফিউমের কনস্টিটিউয়েন্ট আমাকে জানতে হবে এমন কোনো কথা নেই, আমি গন্ধটাই শুকবো ব্যাস, ঠিক না, এটা কারেক্ট। বাট এনিওয়েজ, এই টার্মসটা কিন্তু পুরনো ইউনিট। এটা কিসের ইউনিট, এটা বেসিক্যালি কিছুই না, এটা পাওয়ারের ইউনিট, ঠিক আছে। এবার পাওয়ারের তো অন্য ইউনিট তুমি জানো, কিলোওয়াট, ওয়াটস, এগুলো জানো, ঠিক আছে, দ্যাট ইজ কারেক্ট, তুমি জানো, কিন্তু এই টার্মসটাও অ্যাকচুয়ালি পাওয়ারের ইউনিট। কিন্তু তুমি যদি এসির দোকানে গিয়ে বলো আমাকে এত কিলোওয়াটের এসি দাও, যে সেলসম্যান সেই জানে না, সে বলবে টার্মসে বলতে হবে, দাদা কিলোওয়াটে হয় না এসি। বাট কিলোওয়াটকে টার্মসে ট্রান্সফার করা যায় আরামসে, করে নাও ট্রান্সফার, তারপরে গিয়ে বলো, ঠিক আছে। সো স্টিল দেয়ার আর সার্টেন ইউনিটস, যে ইউনিটগুলো পুরনো ইউনিট কিন্তু ওটা আজকের দিনেও ইউজ হয়, সেগুলো কিন্তু এসআইতে কনভার্ট হয়নি, আর হয়তো নেক্সট 50 ইয়ার্সও হবে না মেবি। কারণ আমি যখন, আমার তো মোটামুটি তোমার ক্লাস 11-12 হওয়ার পরে আজকে আমার 19 বছর হয়ে গেল, 2005-এ আমি 12 পাস আউট, তো 19 বছরে তো আমি চেঞ্জ দেখলাম না। তো আই থিঙ্ক অ্যানাদার 50 ইয়ার্স তো এভাবেই চলবে, এসআইতে আসবে না। এটার কিছু কারণ আছে, কেন বলো তো? টোটাল পৃথিবীর মানুষ মেনে নিয়েছে, একটা জিনিস মাথার মধ্যে ঢুকে গেছে, যে ক্যালোরি ইউজ করবো। চেঞ্জ করে কী দরকার আছে, কী দরকার আছে? হিটের কাজগুলো হোক না ক্যালোরিতে। আজকে ক্যালোরি মিটার, তুমি কোন নামটা চেঞ্জ করবে, আবার কী নাম দেবে তুমি ওটা, জুল মিটার, কোনো দরকার আছে? দরকার নেই। সো যে জিনিস সামথিং দ্যাট ইজ ওয়ার্কিং ফাইন, দেয়ার ইজ নো নিড টু টিঙ্কার, তো সেই জন্য চলছে। সো দ্যাট ইজ নাথিং রং ইন ইট। মানে কখনো এটা বলবে না এসআইতে নেই, এটা ভুল না, ভুল নয়, ইট ইজ ওকে। তুমি যখন ধরো আমার মতো বয়স হবে, তখন তুমি বুঝতে পারবে কিছু কিছু জিনিস চেঞ্জ করার কোনো মানে হয় না। শুধু নামের জন্য আমি কেন চেঞ্জ করবো রে বাবা? কারণ টোটাল পৃথিবীতে তো টার্মস ইউজ হচ্ছে, এরকম তো না তুই টন ইউজ করিস, লন্ডনে গিয়ে কেউ কিলোওয়াট ইউজ করে, এরকম তো হচ্ছে না। টোটাল পৃথিবীতে টার্মস ইউজ হচ্ছে, টার্মস ইউজ কর, সুবিধা কী আছে? চলো, সো 80 ক্যালোরি পার গ্রাম। তোমাকে যদি এখন আমি বলি এটা জুল পার গ্রামে বার করতে পারবে? মনে আছে 1 ক্যালোরিতে কত জুল? মনে নেই? 4.2। সো এটা ডেফিনেটলি এটাকে তুমি কী করবে, জাস্ট 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে জুল হয়ে যাবে। সো এটা আসবে 336। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, 336 জুল পার গ্রাম। এটা যদি পার কেজিতে নিয়ে যাও, বাড়বে না কমবে?
পার কেজিতে বাড়বে না কমবে? হ্যাঁ বাড়বে, অবশ্যই বাড়বে। দেখো এটা কি করে বুঝবে, দেখো অনেক সময় একটা মিস্টেক হয়, ও কেজিতে গেছি তাহলে তো ডিভাইড করতে হবে 1000 দিয়ে। এটা কি, এটা হলো 1 গ্রামে আমার লাগবে 336 জুল, তাহলে 1 কেজিতে আমার কত জুল লাগবে? আরে 1 কেজি মানে 1000 গ্রাম ভাই, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি এটাতে নিয়ে যাও তাহলে হবে 336,000 জুল পার কেজি। ইউনিটারি মেথডে ভাববে, তাহলে কোনো ঝামেলা নেই। ছোটোবেলায় যেটা করেছো অনেক ভালো জিনিস, আমি বরাবর এই কথাটা বলি, ছোটোবেলায় যেটা করেছো ওটাকে ইউজ করো। এই বড় হয়ে না ব্যাপারগুলো কী হয়ে যাচ্ছে বলতো, মানে কমপ্লেক্স করে করে নষ্ট করে দিচ্ছে, বেশি বড় হয়ে গেলে মুশকিল। যত ছোটোবেলার দেখবি কনসেপ্টগুলো যদি ঠিক থাকে অনেক দিন চলে যায়, অনেক দূর চলে যায়, আমাদের বয়স অবধি চলে যাবে ওই ছোটোবেলার কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। আর বাকি দেখবি বড় হয়ে যেগুলো শিখলি এগুলো কাজেই লাগছে না, সেগুলো দরকার, ডেফিনেটলি দরকার, সেটা বলছি না, বাট ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। আমার ছোটোবেলার কনসেপ্ট ইউজ করতে হবে, তাহলে তো আমি লিঙ্ক করবো, নাহলে আমি লিঙ্ক করবো কী করে? সেদিন আমি একটা ডিসকাশন করছিলাম একজনের সাথে, আমি তোমাদেরও, চলো এটা একটা টপিক না, বাট এটা যখন এসছে তখন ওটা একটুখানি বলে দিই, এটা তোমাদের কাজেই লাগবে, তোমার কোনো ক্ষতি হবে না। দেখো দেখো এই লিঙ্কিংটা তোমরা বোঝো কি না, দেখো আমি দেখাচ্ছি একটা সুন্দর জিনিস। উই আর ডিসকাসিং দিস থিং। দেখো আমরা ইউনিটারি মেথড পড়েছি তো, পড়েছি আমরা সবাই, সবাই জানি ইউনিটারি মেথড কি। আমরা কি জানি ইউনিটারি মেথড সম্বন্ধে? একটা ফলের দাম 2 টাকা, তাহলে 5টা ফলের দাম হবে 5 গুণ 2 মানে 10 টাকা, পড়েছি। তাহলে 10টা ফলের দাম কত হবে? 10 গুণ 2 মানে 20 টাকা। দেখো আউয়েল এই লিঙ্ক, ঠিক তো? ওকে ডান। আচ্ছা দেখো সি দিস, এখানে কোন জিনিসটা কনস্ট্যান্ট রয়েছে দেখো তো, এই যখন গুণগুলো করছো, হ্যাঁ 2, এটা কনস্ট্যান্ট রয়েছে, কারেক্ট। আর ভ্যারিয়েবল কোনটা? ফলটা ভ্যারিয়েবল, আর এটাও কিন্তু ভ্যারি করছে, এইটা টাকাটা, এটাকে ওয়াই ধরো, এটাকে এক্স ধরো, ঠিক আছে। ওয়াই ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট, দেখো এটা 1 × 2, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট, সো কে দিলাম কনস্ট্যান্টটা, এটাকে কি ধরেছি? এক্স ধরেছি। ফলগুলো কি ধরেছি? কতগুলো ফল? এক্স ধরেছি। এটা কি লিখলাম? ওয়াই ইজ ইকাল টু কে এক্স। আমি এত কিছু না করে এটা করলেও বেরিয়ে যাচ্ছে। আমি কে জানি 2 টাকা, বল ফল কত, গুণ করবো, বার করবো, ঠিক তো? এখান থেকে আমি এটা লিখতে পারি, দেখ তো, তোরা জানিস এগুলো, দেখ এক্স, এটা প্রপোর্শনালিটি না, হ্যাঁ কি না? গুড, ঠিক। ওয়াই ইজ ইকাল টু কে এক্স, এরকম লেখা যায়, লেখা যায় কে এক্স প্লাস 0, 0 তো কোনো ভ্যালু নেই, তুই তো আমাকে আটকাতে পারবি না। এখানে ওয়াই লিখলাম, এখানে এক্স লিখলাম, 0 ইন্টারসেপ্ট, 0 মানে কি জানি ইন্টারসেপ্ট, এটা তাহলে ইন্টারসেপ্ট 0, তাহলে এখান থেকে শুরু হবে স্ট্রেট লাইন। দিস ইজ ফলোইং ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস সি, যেখানে সি 0। তাহলে তুই কী শিখলি? ইউনিটারি মেথড শিখলি, প্রপোর্শনালিটি শিখলি, প্রপোর্শনালিটি থেকে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শিখলি, all are same. These are just different tools of calculations and we study separately. That is our mistake. সাবজেক্টের কোনো মিস্টেক নেই, যারা তৈরি করেছিল থিওরি তাদের কোনো মিস্টেক, আমাদের মিস্টেক, টিচারদের মিস্টেক, স্টুডেন্টদের মিস্টেক, সবার মিস্টেক, our whole community is doing mistakes, ঠিক আছে। নেক্সট, এখানে শেষ না, এখানেও শেষ না, আমি দেখাচ্ছি একটা, দেখ দেখ এরকম ডায়াগ্রাম কোন চ্যাপ্টারে পড়েছিস বাচ্চা? থ্যাংক ইউ ভেরি মাচ। সেখানে তুই এরকম লিখেছিস, ইউ হ্যাভ টু এগ্রি ও এ বাই ও সি ইজ ইকাল টু এ বি বাই সিডি। আর সেখানে আবার একটা থিওরেম করেছিস যেটার নাম বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, মনে আছে? আছে না, এরকম একটা থিওরেমের নাম আছে না? কত ফালতুবাজি দেখ, দিস ইজ নাথিং বাট দিস, and this comes out to from similarity. তাহলে সিমিলারিটি আর ইউনিটারি মেথড সেম, আলাদা কিচ্ছু না, একদম সেম। ইট ইজ প্রপোর্শনালিটি। তাও কি টাইপের প্রপোর্শনালিটি? লিনিয়ার প্রপোর্শনালিটি, স্ট্রেট লাইন মেনটেন করে, নাহলে এটা হবেই না।
তোরা স্কেলিং করেছিস, এখানে স্কেলিং থাকে না তোদের, আছে কিনা আমি জানি না এখন, স্কেলিং সিমিলারিটি একদম লাস্ট পার্ট, এটা কেমন বাদ হয়ে গেছে। স্কেলিং থাকে না একটা, স্কেলিং ওই ট্রায়াঙ্গেলের থাকে তো, এরিয়া ভলিউম, হ্যাঁ স্কেল সব তো সেম, আলাদা কী আছে, ঠিক আছে। তোকে এইভাবে একটু ভাবতে হবে, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। লিঙ্ক করতে হবে জিনিসগুলোকে, নাহলে হবে না। জিনিসটা কিন্তু সেম, জিনিসটা আলাদা না, শুরু কিন্তু এইখান থেকে আর শেষও অ্যাকচুয়ালি ওখানে। তুই যখন কোনো সাবজেক্ট পড়ছিস তোকে লিঙ্ক করতে হবে সাবজেক্টকে, ঠিক আছে। এবার এটা সত্যি কথা যে একটা সাবজেক্ট যখন মানুষ পড়বে, সব স্টুডেন্ট তো সব লেভেল অফ ডেপথে যেতে পারবে না, সব টিচারও সব লেভেল অফ ডেপথে যেতে পারে না, সব স্টুডেন্টও সব লেভেল অফ ডেপথে যেতে পারে না, এটা কোনো দোষের কিছু নেই। এভরিবডি হ্যাজ দেয়ার ওন ক্যাপাবিলিটি, ইনক্যাপাবিলিটি সবার মধ্যে আছে, আমার মধ্যে, সবার মধ্যে। কিন্তু তোমার চেষ্টা তো করতে হবে বাবা, তুই চেষ্টা না করলে তো মুশকিল আছে, চেষ্টাটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আমরা এটাও জানলাম যে আমাদের এল যেটা, আইসের যেটা এল, সেটা হচ্ছিল 336 জুল পার গ্রাম। আইসের এল মানে হচ্ছে হলো 336 জুল পার গ্রাম। এটা সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স এখানে আছে, দেখো। আইস থেকে ওয়াটার, এনার্জি বাড়ছে না এনার্জি কমছে? বাড়ছে। সলিড থেকে লিকুইড এনার্জি বাড়ছে। যদি এনার্জি বাড়ে আইস থেকে ওয়াটারে, যদি এনার্জি বাড়ে তাহলে তোমাকে एनर्जी দিতে হবে না নিতে হবে? तुम थोड़ा सोचो ना, तुम्हारा एनर्जी 5 जूल है, उसका एनर्जी 10 जूल है, तो मैं डिसाइड किया तुमसे कुछ केमिकल प्रोसेस करके, फिजिकल प्रोसेस करके उसको बनाऊं, तो मुझे तुम्हारा एनर्जी बढ़ाना पड़ेगा कि नहीं? बढ़ाएंगे कैसे? एनर्जी दे के एनर्जी लेके। पढ़े अच्छा रखो तुम्हें पढ़ेगा। हाँ, एनर्जी दे के या एनर्जी लेके। तुम्हारे पास है 5 जूल, उसके पास है 10 जूल, तुमसे उसको बनाना है, कैसे करेंगे? एनर्जी देना पड़ेगा तुमको या एनर्जी ले लूँ तुमसे? देना पड़ेगा। तो यहाँ पे भी 5 जूल से 10 जूल करोगे तो एनर्जी देना पड़ेगा। इसमें टेम्परेचर चेंज होता है? फेस चेंज नहीं होता है। आइस 0 डिग्री, वाटर 0 डिग्री, टेम्परेचर चेंज क्यों होगा? अभी तो सीखा है। तो ये में जो हीट लगता है वो कौन सा है? लेटेंट हीट लगता है ना, बराबर है। सो लेटेंट हीट लगता है, और वो आइस के केस में आइस का 1 ग्राम आइस मतलब कितना होगा सोचो। फ्रिज में से निकालोगे 1 ग्राम आइस कितना होगा? इतना सा होगा 1 ग्राम आइस, तब तक तो बेसी होगा ना, तो है ना, एटुकु होगा। 1 ग्राम आइस को तुमको मेल्ट करने के लिए ये जो क्यूएल है वो 336 जूल देना पड़ेगा। 1 ग्राम आइस को मेल्ट करने के लिए 336 जूल एनर्जी देना पड़ेगा। ये बहुत है। क्यों बहुत है? तुमको लगा 336 क्या है, सर कुछ नहीं, ठीक है ना। 336 बहुत है क्योंकि तुम 1 ग्राम को मेल्ट करने के लिए इतना लगता है। तुम अगर कोशिश किया कि 1 kg वाटर को करेंगे, फिर 1 kg वाटर मतलब वही हमारा एक बड़ा बोतल वाटर, सो उसमें कितना एनर्जी लगेगा? 336 इंटू 1000। अभी सोचो, अभी तो ज़्यादा लग रहा है ना। तो उतना सा बोतल का पानी को तुमको, आइस को तुमको जब वाटर करना है, यू हैव टू गिव 336,000 जूल्स, दैट इज 336 किलो जूल। अभी बड़ा लग रहा है, ठीक है ना। सो बहुत एनर्जी होता है ये। तो इसीलिए आइस को मेल्ट करके वाटर करना इजी नहीं है। इट्स नॉट इजी टू मेल्ट आइस टू वाटर, एंड दैट इज वाई माउंटेन्स ऑन द स्नो डज नॉट मेल्ट इजिली, और इट डज नॉट मेल्ट ऑल एट ए वंस। क्योंकि माउंटेনের যখন স্নোটা মেল্ট করবে তখন এনার্জিটা দেবে কে? সারাউন্ডিংসের অত এনার্জি দিতে অনেক টাইম লাগবে। ফাট করে যদি গরমকাল পড়লো আর টোটাল হিমালয় থেকে পুরো একদম বরফ নেমে গেল, আমরা সব ভেসে ভুসে উড়ে যাবো। আস্তে আস্তে পড়ে বলে আমরা বেঁচে আছি। আস্তে আস্তে যত আস্তে পড়বে তত তোমাদের আমাদের পক্ষে ভালো, যত তাড়াতাড়ি পড়বে কিছুদিন বাদে উইল বি ডাইং আউট অফ, মানে কি বলবো, ওয়াটার লেভেল বেড়ে যাবে, উই আর গোয়িং টু ডাই। দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তখন হিমালয়ে গিয়ে থাকতে হবে, হিমালয়ের তলায় তো জল তখন, ঠিক না? বুঝতে পারছিস? সো আইস ডু নট মেল্ট অ্যাট ওয়ান্স। ওয়াই? Because to melt even 1 gram of ice, 336 joules of energy is required. So ice will not melt at once. It will require a lot of time for the surroundings to supply enough heat to melt the ice gradually. Clear? বুঝা গেছে? তারপরে ধরো, এবার ধরো উল্টোটা বলছি।
ওয়াটার আছে, চলো 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার আছে, আইসও ধরো 0 ডিগ্রি সেলসিয়াস। এবার বলো এনার্জি কমছে না বাড়ছে? বলো एनर्जी बोलो ना, अरे तुम इंक्रीज डिक्रीज मत बोलो, तुम बांग्ला हिंदी में बोलो ना, सुविधा है, बोलो। हाँ कम हो रहा है, ठीक है, एनर्जी कम करना पड़ेगा, मतलब अभी उसका 10 जूल था, तुम्हारा 5 जूल था, तो 10 जूल से 5 जूल लाना पड़ेगा। तो अभी क्या करना है मुझे, उससे एनर्जी लेना है या देना है? अभी मैं उससे तुमको बनाऊंगा, उसका कितना एनर्जी है 10 जूल्स, तुम्हारा कितना एनर्जी है 5 जूल। अभी मैं उससे तुमको बनाऊंगा, उसको एनर्जी दूंगा या लूंगा? आई विल टेक अवे, सो आई हैव टू टेक अवे हीट। इसमें टेम्परेचर चेंज हो रहा है, इसका मतलब कौन सा हीट है? तो लिखा ना, लैटेंट हीट, लैटेंट हीट। और ये अगर 1 ग्राम आइस है तो इसमें हमको कितना एनर्जी निकालना पड़ेगा? 336 जूल एनर्जी निकालना पड़ेगा, तब जाके आइस बनेगा। 1 ग्राम वाटर से 336 जूल एनर्जी जब हम निकाल लेंगे तब जाके आइस बनेगा, ठीक बुझेगा अच्छा ना? सो दैट इज ऑल्सो नॉट वेरी इजी, सो दैट इज वाई इन कोल्डर कंट्रीज और इन वेरी कोल्ड कंट्रीज द लेक्स एंड द पॉन्ड्स आर नॉट गोइंग टू गेट फ्रीज्ड इजीली, it is not going to freeze actually, so that has another reason, due to anomalous expansion of water, नीचे 4 डिग्री चले जावे, it's not possible, ठीक है, but it is not going to happen very easily, even the top layer is not going to be ice very easily, because top layer को भी एक लेक में, लेक मतलब बहुत बड़ा, कितना केजी वाटर होगा सोच लो, सिर्फ टॉप लेयर का बात सोच ले तो बहुत केजी वाटर होगा, उतना केजी को तुमको क्या करना है, आइस करना है, you have to make it ice. So when we have to make it ice, we have to give lots and lots, we have to take away lots of heat energy from that water. It will take lot of time, ठीक है, क्योंकि लिक्विड से धीरे धीरे हीट एनर्जी कहाँ पे जाएगा, सराउंडिंग में जाएगा। अरे उधर पे कोई ये नहीं है तुम्हारा, कोई लोहा का ये नहीं है, ये लोहा नहीं है, एयर है, एयर इज नॉट ए गुड कंडक्टर ऑफ हीट, एयर इज नॉट ए गुड कंडक्टर ऑफ हीट, so it's a bad conductor of heat, air. So air cannot continuously take away the heat from lakes water, वहाँ से हीट निकालना पड़ेगा, धीरे धीरे निकालेगा, धीरे धीरे निकालेगा, लेकिन बहुत टाइम लगेगा। क्यों? बिकॉज एयर इज ए बैड कंडक्टर ऑफ हीट। ये भी एक बहुत बड़ा कारण है जो हमारा सिलेबस में नहीं है, इसलिए नहीं बोला जाता है, ठीक है। अच्छा नेक्स्ट, पॉन्ड में सपोज करो, पॉन्ड में आइस हो गया है, ऊपर वाला चाहे आइस हो गया है, ठीक है, एक पॉन्ड आछे, ऊपरे की হয়ে গেছে, आइस हो গেছে, ठीक है, शीतकाल এসছে, आइस हो গেছে। अभी गर्मी तो आएगा ना, शीत आया तो गर्मी भी आएगा, तो गर्मी आएगा तो बाहर में टेम्परेचर हो गया सपोज 20 डिग्री सेल्सियस हो गया। अभी आइस धीरे धीरे क्या करेगा, हाँ मेल्ट होगा, आइस धीरे धीरे मेल्ट हो जाए। सो आइस जखन धीरे धीरे एखाने मेल्ट होबे, आइस हिट लागबे तो नाकि ना, किউএল लागबे तो, नाहले कि मेल्ट होबे, किউএল देबे तबे तो मेल्ट होबे। सो এই কিউএলটা নেবে, কোথা থেকে নেবে কিউএল? সারাউন্ডিং থেকে নেবে, হ্যাঁ সারাউন্ডিং থেকে কিউএল নেবে, তাহলে সারাউন্ডিংয়ের অবস্থা কী হবে? সারাউন্ডিং তো নিজের হিটটা আইসকে দিয়ে দিল, সারাউন্ডিংয়ের অবস্থা কী হবে? হ্যাঁ এনার্জি কম হয়ে যায়গা, ঠান্ডা হয়ে যায়গা। তাই জন্য যখন গরম আসবে, একটা খুব শীতের দেশে যখন গরম আসবে, যখন আইসটা মেল্ট হওয়া শুরু করে তখন হঠাৎ করে ঠান্ডা লাগে, কারণটা হলো সারাউন্ডিংটা কুল হয়ে যাচ্ছে। কেন কুল হচ্ছে? ও তো সারাউন্ডিংয়ের হিট তো ওকে দিয়ে দিচ্ছে, পন্ডকে দিয়ে, পন্ডের মধ্যে যে আইস আছে তাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো কুলিং এফেক্ট, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কুলিং এফেক্ট আমাদের জেনারেলি গরমকালে লাগবে, আদারওয়াইজ তো লাগবে না, স্বাভাবিক বিষয়, গরমকালে আমাদের কুলিং এফেক্ট লাগবে। ধরো আমার কাছে একটা কি বলবো, ধরো এক গ্লাস ইয়ে রয়েছে, কি বলবো, শরবত রয়েছে, শরবতকে আমি শরবতই লিখে দিলাম, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, শরবত রয়েছে।
এবার অনেকক্ষণ আগে তোমার মা বানিয়ে রেখেছে, এবার তুমি গেছো, এবার ওটা তো তখন তার ঠান্ডা নেই, ধরো প্রথমে ঠান্ডা জল দিয়ে বানিয়েছে, তো তুমি কি করবে, তুমি এটাকে আর একটা ধরো পাত্রর উপর বসিয়ে দেবে যেখানে অলরেডি ধরো 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার আছে। যখন এটা বসিয়ে দেবে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে, হবে তো, ডিউ টু কন্ডাকশন আস্তে আস্তে ঠান্ডা হবে। কিন্তু এটা না করে তুমি যদি এটা করো আরও বেটার হবে। এখানে আমি আইস দিয়ে দেবো, আইসও 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, আইসও কিসে আছে 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, আর এ কিসে আছে, এও 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, কিন্তু এটা ঠান্ডা হবে, কুলস মোর কুইকলি। কেন দেখো, এ যেমনি ঠান্ডা হচ্ছে, আইস কি হচ্ছে, গরম হচ্ছে, আইস গরম হবে না, এ যেমনি ঠান্ডা হবে আইস গরম হবে। তাহলে আইস কি হবে দেখো, আইস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে এটা মেল্ট হবে, সো ইট ইজ গোয়িং টু অ্যাবজর্ব কিউএল, সো কিউএল এখানে যাবে, ঠিক আছে, কি হবে ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে ডেফিনেটলি এখানে কিউএস যাবে, তারপরে ধরো ওয়াটার হলো, ফাইনাল একটা টেম্পারেচার হলো 5 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 5 এলো, বাইরেও 5 এলো, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো, এখানে কিউএল প্লাস কিউএস এই দুটো জিনিস কে পাচ্ছে, এই আইসটা বাইরের লোকেরা পাচ্ছে, তাহলে ভেতরের লোক লুজ করেছে, কিউএল প্লাস কিউএস লস্ট ফ্রম शरबत, ताई तो वो शरबत में से क्यूएल भी निकलेगा, क्यूएस भी निकलेगा, आइस को पिघलाएगा, वाटर का टेम्परेचर 0 से 5 डिग्री सेल्सियस भी करेगा। लेकिन इस केस में क्या होगा, इसमें तो आइस है नहीं, इस केस में क्या होगा देखो, इस केस में जो बाहर वाला चीज़ है वो है 0 डिग्री सेल्सियस वाटर, और चलो फाइनल टेम्परेचर हम ले ही लेते हैं 5 डिग्री सेल्सियस, और उससे ज़्यादा कुछ नहीं होने वाला, इसमें सिर्फ क्यूएस लेने वाला है, इसमें तो क्यूएल का है ही नहीं कुछ, क्यूएल आता अगर ये आइस रहता, आइस तो है नहीं, क्या करेगा, तो सिर्फ क्यूएस घुस रहा है, तो क्यूएस अगर बाहर में जा रहा है तो क्यूएस दे कौन रहा है, अंदर वाला शरबत, तो एखाने की होगा ओनली क्यूएस इज लॉस्ट फ्रॉम शरबत, তাই তো, তাহলে কোনটাতে কুলিং এফেক্টিভ হবে, বেটার কুলিং হবে, এটাতে হবে, এটাতে বেটার কুলিং হবে, ঠিক বোঝা গেছে, বেসিক থিওরি এটা আমাদের। আচ্ছা, আরেকটা জায়গা জাস্ট আমি বলে রাখবো, সেটা হলো একটা টোটাল ডায়াগ্রাম, এটাকে বলে টেম্পারেচার টাইম গ্রাফ অথবা টেম্পারেচার কিউ গ্রাফ। ঠিক আছে, টাইমের সাথেও হতে পারে, কিউ এর সাথেও হতে পারে, ঠিক আছে। ধরো আমি এখানে শুরু করছি -5 ডিগ্রি, আমি ওয়াটারের জন্যই করছি, ঠিক আছে, -5 ডিগ্রি সেলসিয়াস। সো প্রথমে কি হবে, প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস আইস আছে এখানে, আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আইস হবে, তার মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, তারপরে কি হবে, তারপরে কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকবে, কেন, কেন কি এই জায়গাটাতে কি ছিল দেখো, দিস স্টেট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস আইস, আর এই স্টেটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হলো, এরপরে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কী হবে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কী হবে, 100 ডিগ্রি সেলসিয়াস কী হবে, টেম্পারেচার বাড়ছে, ওয়াটার থেকে এটাও কিন্তু হলো, এটা কিন্তু এখনও কী হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার আছে, ঠিক আছে। এটার পরে কি হবে, এখানটা কি হচ্ছে, এখানটা হচ্ছে ভেপোরাইজেশন অথবা বয়েলিং, ঠিক আছে। আচ্ছা, এইটা কি ছিল, ফিউশন অথবা মেল্টিং, যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে। এটার থেকে কিন্তু এটা অনেক বড় হবে, ঠিক আছে, কারণ তোমার আইসের যেমনি লেটেন্ট হিট বললাম 336, ওটার হয় হলো 2268,
তো অনেক বেশি, এই জন্য অনেক বেশি টাইম লাগবে অথবা অনেক বেশি হিট লাগবে, তারপরে এটা আবার যাবে এরকম। ঠিক আছে, ওটা দরকার নেই আমাদের। ঠিক আছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, এটা 0 ডিগ্রি সেলসিয়াস স্টিম অথবা ওয়াটার ভেপার, যা খুশি লেখো। এর মধ্যে আমার যদি এটা হিটের গ্রাফ হয়, যদি এটা হিটের হয় গ্রাফ, মানে তলায় যদি হিট থাকে, কী হয়েছে? ও 100, সরি থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এটা যদি হিটের গ্রাফ হয়, তাহলে এইটুকু জায়গায় আমি কি পেয়ে যাব? লেটেন্ট হিট। কিসের? মেল্টিংয়ের। বোঝা গেছে? এটা পাবো তো এখানে। এটা আমার কি? এটা হলো মেল্টিং পয়েন্ট। এটা কি? এটা হলো বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার এগুলো? আচ্ছা, আর যদি বলে যে ওই একটা গ্রাফ দিয়ে দেবে, তারপরে বলবে তোমাকে এখান থেকে বলো লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কত, এটা আবার কি? এটা হলো কিউএল ভেপোরাইজেশন। আশা করি এগুলো বুঝতে কারো কোনো সমস্যা হওয়া উচিত না, একদম ইজি জিনিস এগুলো। ঠিক আছে, গ্রাফ থেকে ইজিলি পাওয়া যাবে। আমি এখানে গ্রাফের স্লোপ নিয়ে খুব একটা কাজ করি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এখানে ফান্ডামেন্টালটা আমি বোঝাতে চাই। আমি ইচ্ছে করলে স্লোপটা কারেক্টলি ড্র করতে পারতাম, আমি ভাবিনি কারেক্ট ড্র করেছি কি ইনকারেক্ট ড্র করেছি, আমি ভাবিনি। তুমি একটা জিনিস দেখবে, লক্ষ্য করবে, এই হলো ধরো দুটো লাইন আছে, ঠিক আছে, টেম্পারেচার টাইম গ্রাফে। যার টেম্পারেচার তাড়াতাড়ি বাড়বে, যার টেম্পারেচার তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি টেম্পারেচার কার বাড়ে একটু ভাবো তো? খুন্তি, যে খুন্তি দিয়ে রান্না করা হয়, লাগাবে সাথে সাথে টেম্পারেচার বেড়ে যাবে। আগুনে দাও তুমি, এ পাশে টেম্পারেচার বেড়ে সাথে সাথে পেয়ে যাবে, মানে টেম্পারেচার খুব তাড়াতাড়ি বাড়ছে। কিন্তু জলের টেম্পারেচার তাড়াতাড়ি বাড়ে না, জলের টেম্পারেচার তাড়াতাড়ি বাড়ে না, টাইম লাগে। তুমি জল বয়েল করতে দিলে আগুনের মধ্যে, তারপরে হাত দেবে, প্রথম হাত দিতে পারবে, অনেক গরম হয়ে গেলে হাত দিতে পারবে না, তাই তো? তো টেম্পারেচার তাড়াতাড়ি কার বাড়ছে? এটা তাড়াতাড়ি বাড়ছে ধরো এ। টেম্পারেচার যেটা তাড়াতাড়ি বাড়ে এটা হলো গুড কন্ডাক্টর। ধরো কপার, এটাকে আমি ধরলাম কপার, কপার গুড কন্ডাক্টর তো, হ্যাঁ। আর টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে, ব্যাড কন্ডাক্টর। ওয়াটার নিয়ে নিলাম, ব্যাড কন্ডাক্টর, এটা নিলাম ওয়াটার, ঠিক আছে। যারা গুড কন্ডাক্টর হয়, ধরো কপার, কপারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি মনে আছে? আমি বলে দিচ্ছি 0.4, আর ওয়াটারের 4.2। যারা গুড কন্ডাক্টর হয় তাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম হয়, আর যারা ব্যাড কন্ডাক্টর হয় তাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি হয়। কেন? তারা অনেক হিট লাগে তার 1 ডিগ্রি বাড়ানোর জন্য। তো কালকে ধরো হঠাৎ করে তোমাকে বলা হলো, ধরো ওয়াটার দিয়ে দেয়নি, অন্য কিছু দিয়েছে, তোমাকে বলা হলো দেখো এইটার অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, কথার কথা বলছি আমি জাস্ট, এটার অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি। কেন? তুমি সিম্পল উত্তর দেবে এই স্টেটটা হলো লিকুইড স্টেট, হ্যাঁ কি না? দেখেছো গ্রাফে আরও কত কিছু করার আছে, দেখেছো? এটা কি স্টেট? সলিড স্টেট। কালকে ধরো তোমাকে বললো 0 A B C D E, তারপরে বললো স্টেট হোয়াট ইজ মেন্ট বাই OA। OA ইজ সলিড স্টেট হোয়ার টেম্পারেচার ইজ ইনক্রিজিং উইথ টাইম অর হোয়াট এভার ইট ইজ, যেটা আছে এটা লিকুইড স্টেট। তো তোমাকে বলে দিলে এটা 45 ডিগ্রি, তাহলে কোনটা স্লোপ বেশি লিকুইড স্টেটের আপাতত এই গ্রাফ অনুযায়ী? তো গ্রাফ দেখে তুমি বুঝে যাবে যেটা স্লোপ বেশি সেটা গুড কন্ডাক্টর। আর গুড কন্ডাক্টর মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম। তুমি তখন তোমার যদি এরকম গ্রাফ থাকে তুমি বলবে ওটা গুড কন্ডাক্টর আছে, আর গুড কন্ডাক্টর বলারও দরকার নেই, তুমি তো মনে মনে জানো ওটা গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম, তুমি বলবে লিকুইডের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম আছে, সলিডের বেশি আছে, গল্প শেষ। তুমি এটা ম্যাথামেটিক্যালি করবে, তুমি ভাবতে যাবে না ওয়াটারের কী হয়, অয়েলের কী হয়, কপারের কী হয়, ওসব ভাবার দরকার নেই, ম্যাথামেটিক্যালি করবে, তুমি গ্রাফ দেখে বলে দেবে। বোঝা গেছে? তাহলে এটাতে কি হলো, আমাদের কমপ্লিট হিটের যা যা জিনিস ছিল সব কভার হয়ে গেল, ঠিক আছে, এক্সেপ্ট সার্টেন নিউমারিক্যালস, ঠিক আছে।